আজকে আমরা এই পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টার মডিউলটার লাস্ট ইয়েগুলো দেখব লেকচারটা। হ্যাঁ, সেটা হলো এই কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড জিওমেট্রিস, মানে মলিকুলার জিওমেট্রিস। ওকে, তো আমরা শুরু করি যে কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড জিওমেট্রিস বলতে আমরা কি বুঝি। প্রথম কথা হলো কোঅর্ডিনেশন নাম্বার কি, যেটা আমাদের সিএন হিসাবে লেখা থাকে। হ্যাঁ, তো কোঅর্ডিনেশন নাম্বার হলো যে কোনো একটা মলিকুলে, বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা কোথায় ইউজ হয় হলো আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে, কমপ্লেক্সের ক্ষেত্রে, যেরকম মেটালের আশপাশে কতগুলো থাকবে তার উপর। এই কোঅর্ডিনেশন নাম্বার মানে হলো যে কোনো একটা সেন্ট্রাল অ্যাটম, তার পাশে কতগুলো অ্যাটম তার সাথে ডাইরেক্টলি বন্ডেড আছে, সেটাই হলো তার সেই সেন্ট্রাল অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার। ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি AX4, হ্যাঁ, AX4 হোয়াট এভার ইট ইজ। এই AX4 তাতে আমি যদি বলি তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার হলো 4, কারণ তার সাথে 4খানা এক্স এর অ্যাটম বন্ডেড আছে। এটা হলো আমার কোঅর্ডিনেশন নাম্বার। কিন্তু তাহলে জিওমেট্রিটা কি? দেখো, কোঅর্ডিনেশন নাম্বার বললে আমরা কিন্তু জিওমেট্রির কোনো আভাস পাচ্ছি না। মানে এই AX4 কীরকম হতে পারে? AX4 এরকম হতে পারে, একই, মানে 4খানা এক্স এবং একটা এ, এই 5টা অ্যাটমই একই প্লেনে যদি থাকে, তাহলে আমরা এটাকে বলছি স্কোয়ার প্ল্যানার। রাইট, অথবা যদি মিথেনের মতনও থাকতে পারে। রাইট, এরকমও থাকতে পারে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। রাইট, তাহলে এটাকে আমরা বলি টেট্রাহেড্রাল। ওকে, তাহলে এই যে AX4 যদি এরকম করে লিখি, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না এটা স্কোয়ার প্ল্যানার না টেট্রাহেড্রাল। তাহলে এই যে 4, দ্যাট ইজ আওয়ার কোঅর্ডিনেশন নাম্বার। কিন্তু জিওমেট্রি বললে তখন কিন্তু আমার স্পেসিফাই করতে হবে এটা কি স্কোয়ার প্ল্যানার না টেট্রাহেড্রাল। তো এটাই হলো আমাদের কোঅর্ডিনেশন নাম্বার আর জিওমেট্রির রিলেশন এবং তাদের মধ্যে ডিসিমিলারিটিস, যেটা বলতে পারো। ওকে, আমরা কয়েকটা এখন এক্সাম্পল দেখে নিই যে কোঅর্ডিনেশন নাম্বার হলে কি কি তার পসিবিলিটিস আছে। দেখো, অবভিয়াসলি 2 থেকেই শুরু হবে। কোঅর্ডিনেশন নাম্বার 2 যদি হয়, একটাই পসিবল জিওমেট্রি, রাইট, দ্যাট ইজ আওয়ার লিনিয়ার। মানে মেটাল, এখানে সব এম লেখা হয়েছে কারণ মেটাল আছে, তাই মেটাল এবং তার 2 দিকে, এবং তাদের বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। এক্সাম্পলে একটা দেওয়া আছে। যদি 3 হয় কোঅর্ডিনেশন নাম্বার, এটাও তাহলে হয়ে যাচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার জিওমেট্রি। হ্যাঁ, জিওমেট্রিটা আমাদের ট্রায়াঙ্গুলার হয়ে যাচ্ছে, কারণ 3টা বন্ড যত দূরে দূরে নিজেদের মধ্যে থাকতে পারে। এক্সাম্পলগুলো তোমরা পাশে পাশে পাচ্ছ। আচ্ছা, PPH3 যদি জানতে চাও, হোয়াট ইজ PPH3? PPH3 হলো ট্রাইফিনাইল ফসফিন, মানে ফসফরাস তার সাথে ফিনাইল গ্রুপ, বাল্কি গ্রুপ, খুব বাল্কি গ্রুপ। হ্যাঁ, আর এখানে লোন পেয়ার, যেরকম অ্যামোনিয়ার থাকে সেরকম ফসফিনের যেরকম লোন পেয়ার, এখানে ফসফরাসের উপর লোন পেয়ার আছে। এই লোন পেয়ার দিয়েও কোঅর্ডিনেশন বন্ডটা করে। এই কোঅর্ডিনেশন নাম্বার 4, যেটা আমরা আগেই দেখলাম যে 2খানা পসিবিলিটি, একটা হলো স্কোয়ার প্ল্যানার, একটা হলো আমার টেট্রাহেড্রাল। রাইট, সিমিলারলি 5 দিয়েও 2খানা পসিবিলিটি, একটা হলো আমার ট্রাইগোনাল বাই পিরামিডাল। রাইট, মানে একটা ট্রাইগোনাল প্লেন আর উপরে নিচে একটা করে আছে, 5টা হলো, তাহলে আমার ট্রাইগোনাল বাই পিরামিডাল, কেন একটা পিরামিড আর নিচে আর একটা পিরামিড, সেটা বাই পিরামিডাল। আর আরেকটা পসিবিলিটি হলো স্কোয়ার পিরামিডাল, একটা স্কোয়ার বেস, তার উপর দিয়ে এই যে পিরামিডের মতো, এটা হলো আমার স্কোয়ার পিরামিড।
দুটাই কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 5, রাইট? তাহলে এরকম যদি এক্সাম্পল দিয়ে দেয় যে FeCO5 হোল 5, তাহলে তোমার মানে যদি বলে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড জিওমেট্রি, আর এটার মধ্যে দুটার মধ্যে তোমার তফাৎটা বলতে হবে কোথায়, এই দুই ক্ষেত্রেই হোয়াট ইজ দ্য সিমিলারিটি। এই বোথ কেসে ভ্যানাডিয়াম আর আয়রন, এই দুই কেসেই তাদের কোঅর্ডিনেশন নাম্বার ইন বোথ কেস আর 5, কিন্তু দে ডিফার ইন জিওমেট্রি, রাইট? জিওমেট্রি এখানে স্কোয়ার পিরামিডাল, আর আয়রন পেন্টাকার্বনিলের ক্ষেত্রে ট্রাইগোনাল বাইপিরামিডাল। সিমিলারলি 6টার যদি কোঅর্ডিনেশন নাম্বার থাকে তাহলে এগুলো তার পসিবিলিটি। এর মধ্যে অক্টাহেড্রালটাই মোস্ট কমন, ট্রাইগোনাল প্রিজমেটিক ইজ নট দ্যাট কমন, খুব রেয়ার এক্সাম্পল আছে কিছু, হ্যাঁ। আর এটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা অক্টাহেড্রাল ইজ মোর সিমেট্রিক, এটার যেই দিক থেকেই তুমি উল্টে পাল্টে দাও সব দিক থেকেই তোমার রেগুলার অক্টাহেড্রান, হ্যাঁ, সব দিক থেকেই তোমার বন্ড অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, সব বন্ড ইকুয়াল হয়, কোনো অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বলে কিছু নাই, সবই সমান। ওকে, তাহলে এটা হলো আমাদের ছোট করে ডিসকাশন অ্যাবাউট কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্ড জিওমেট্রিজ, রাইট? এবার আমরা আসবো যে এই মলিকুলার জিওমেট্রিগুলো কিভাবে ডিটারমাইন্ড হয়, হ্যাঁ। আচ্ছা, তার আগে আরও ওটা যাওয়ার আগে দুখানা যেগুলো খুব কমন না, তার কিছু জিওমেট্রিগুলো আমরা দেখে নিই। কোঅর্ডিনেশন নাম্বার 7 হলে কি হতে পারে, এগুলো হায়ার অর্ডার কোঅর্ডিনেশন নাম্বার এবং রেয়ার। মোস্ট কমন ইজ কোঅর্ডিনেশন নাম্বার 4 অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার 6। 7-এর ক্ষেত্রে পেন্টাগোনাল বাইপিরামিড একটা এক্সাম্পল আমরা আজকেই হয়তো দেখবো, আমি এখনই বলে নিচ্ছি, IF7। আর কোঅর্ডিনেশন নাম্বার 8-এ এই যে কিউবিকটা তো বুঝতেই পারছো, আমরা অলরেডি এটা ডিসকাস করেছি, হ্যাঁ। এই কিউবিকের থেকে স্কোয়ার অ্যান্টি প্রিজম, হোয়াট ইজ দিস? এই যে কিউব, একটা ধরো বেসটাকে ফিক্স রেখে তুমি যদি উপরের কিউবটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, উপরের ফেসটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে, হ্যাঁ। এই 90 ডিগ্রি রোটেশন করে দাও উপরের ফেসটাকে, তাহলেই তোমার স্কোয়ার অ্যান্টি প্রিজম পেয়ে যাবে। আর এটা কি? ডোডেকাহেড্রন। ডেকা মানে 10, ডো মানে আবার তার সাথে 2 যোগ হলো, তার মানে 12টা ফেস আছে। হেড্রা কথাটার মানেই হলো ফেস, হেড্রন। যেরকম অক্টাহেড্রন, মানে এখানে দেখতেই পাচ্ছ অক্টাহেড্রন কেন নাম, 6টা তো ভার্টেক্স আছে, কিন্তু অক্টা কেন? কারণ 8টা ফেস আছে তার। সিমিলারলি এটা ডোডেকাহেড্রন মানে 12টা ফেস আছে, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 8, এই 4, 5, 6, 7, 8। ওকে, এরকম আরও হায়ার আছে, আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমাদের এই সিরিজটাই, এই 6টার অন্তত এক একটা করে এক্সাম্পল মনে রাখবে, হ্যাঁ। এবার আসি আমাদের ওই মলিকুলার জিওমেট্রিক ডিটারমিনেশন, মানে প্রেডিক্টিভ ভ্যালু, যে প্রেডিক্টিভ কী করে আমরা প্রেডিক্ট করতে পারি এবং এক্সপ্লেন করতে পারি এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলো তার। অ্যান্ড এই যে থিওরিটা আছে ভ্যালেন্সিয়ান ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা খুবই কমন, হ্যাঁ, তোমরা জেনেও এসছো, পড়েও এসছো। VSEPR থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিটার নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কি নিয়ে, ভ্যালেন্স শেল, শুধু ভ্যালেন্স শেল নিয়েই কারবার। তোমার ওটা কি কোর ইলেকট্রনস নিয়ে কিছু নেই। এবার ভ্যালেন্স শেলে ইলেকট্রন পেয়ারের মধ্যে যে রিপালশন হচ্ছে সেইটাকেই আমরা কাজে লাগাবো টু প্রেডিক্ট দ্য শেপস অফ অর মলিকুলার জিওমেট্রিজ। এইগুলো এই ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন ফাউন্ডেশনটা রেখেছিলেন হলো এই যে গিলেস্পি অ্যান্ড নেইলহম, হ্যাঁ, এরা ডেভেলপ করেন অস্ট্রেলিয়ান। তার মেইনলি এসেন্সটা কি, এইগুলো কিন্তু মেইনলি ফর নন ট্রানজিশন এলিমেন্টস, রাইট? নন ট্রানজিশন এলিমেন্টের জন্য এগুলো প্রযোজ্য, মাথায় যেন থাকে, হ্যাঁ। আর ট্রানজিশন এলিমেন্টও হবে কোনগুলো, কয়েকটা কনফিগারেশন, যেরকম D0, D10 আর D5 উইক ফিল্ড। এই দেখো এই যে 3খানা কনফিগারেশন, এদের সবারই কিন্তু CFSE 0,
CFSE 0, ওই যে আমরা ক্যালকুলেট করেছিলাম, হ্যাঁ, নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু 0.6 আর 0.4, হ্যাঁ, এসব ক্যালকুলেট করে এটার কিন্তু এই তিনটার ক্ষেত্রেই 0 বেরোবে। যেখানে CFSE 0 মানে সোজা কথা কি, যে ইলেকট্রনিক ফিল্ডটা আছে অ্যারাউন্ড দি ইলেকট্রন ক্লাউড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, দ্যাট ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, মানে চারদিকেই ইলেকট্রনটা সমান আছে, হয় 0-তে 0, 5টাতেও সমানভাবে ভাগ করা আছে, অথবা 10টায়। তাহলে সেই সব ক্ষেত্রেই আমরা শুধু এই ভিএসিপিআরটাকে অ্যাপ্লাই করতে পারবো। এটা তার লিমিটেশনস আছে কিছু, হ্যাঁ, যে কোনো জিনিসেই আমি ভিএসিপিআর থিওরি অ্যাপ্লাই করবো না। এসেনশিয়ালি কোয়ালিটেটিভ ইন নেচার। কোয়ালিটেটিভ, আমাকে কোনো কোয়ান্টিটেটিভ ভ্যালু বলবে না যে এতটা হবে, ঠিক এর 1.5 গুণ হবে কি 0.5 টাইমস হবে, হ্যাঁ, অথবা 100 হবে না 113 হবে, কিন্তু 100 থেকে 113 কেন হলো অথবা তার থেকে কম কেন হলো সেই এক্সপ্লেনেশনটা আমরা দিতে পারবো কোয়ালিটেটিভ নেচারে, বাট কোয়ান্টিটেটিভ কোনো কিছু আমরা এটা দিয়ে করতে পারবো না। আচ্ছা, মোস্টলি ইউজ টু এক্সপ্লেইন এক্সপেরিমেন্টাল ডেটা লাইক বন্ড লেন্থ অ্যান্ড বন্ড অ্যাঙ্গেলস, মানে এক্সপেরিমেন্টাল ডেটা আছে, কেন আমার আইডিয়াল থেকে ডেভিয়েশন হলো অথবা কেন এটা এরকম হচ্ছে, সেই এক্সপ্লেনেশন করার জন্যই আমার ভিএসিপিআর থিওরি কাজে লাগে মেনলি। এর বেসিক প্রিন্সিপাল অলরেডি আমরা এগুলো ডিসকাস করলাম, রাইট। এই যে শুধু ভ্যালেন্স শেলের ইলেকট্রন পেয়ার নিয়েই আমাদের কাজকর্ম হবে, রাইট। কোর ইলেকট্রনের কোনো কাজ নেই আমাদের এখানে। প্রথম কথা, ভ্যালেন্স শেল নিজেদের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে, সেটাই আমরা এখানে কাজে লাগাবো। এই যে স্টিরিওকেমিস্ট্রি ইজ ডিটারমাইন্ড এসেনশিয়ালি বাই রিপালসিভ ইন্টারাকশন অ্যামং দ্য ইলেকট্রন পেয়ার ইন ভ্যালেন্স শেল, এটাই আমার এখানে মূল মন্ত্র, হ্যাঁ। ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন পেয়ার থাকে তাদের মধ্যে যে রিপালশন, এটাই আমার জিওমেট্রিটাকে ডিটারমাইন করবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো মাল্টিপল বন্ডস ডু নট অ্যাফেক্ট দ্য জিওমেট্রি, হ্যাঁ, দে অনলি ফলো দ্য অ্যাসোসিয়েটেড সিগমা বন্ডস। এটা সব জায়গাতেই সত্যি, মানে শুধু একটা পাই বন্ড আছে দুটো অ্যাটমের মধ্যে, এ আর বির মধ্যে, এটা তো হতে পারে না। একটা শুধু পাই বন্ড আছে, একটা সিগমা বন্ড থাকে, তার সাথে অ্যাসোসিয়েটেড পাই বন্ড থাকে, দুটো থাকতে পারে, একটা থাকতে পারে, বাট শুধু পাই বন্ড আছে এটা তো হয় না। কাজেই মাল্টিপল বন্ডস ডু নট অ্যাফেক্ট, সিগমা বন্ডটা যেদিকে আছে সেদিকেই তার পাই বন্ড যাবে। আচ্ছা, কি ধরা হচ্ছে? সিগমা বন্ড পেয়ার যেটাকে ধরা হচ্ছে, এটা আমার ডিটারমাইন করবে, আর লোন পেয়ার, এই দুটো নিয়েই আমার কাজকর্ম করব। এই দুটো এই ক্লোক ডিসকাশন নিয়ে আমরা এক একটা করে রুল যেগুলো আছে সেগুলো দেখি। আচ্ছা, এখানে আমি হয়তো লিখেছি রুল 1, রুল 2, রুল 3। ভিএসিপিআর এরকম মানে রুল অনেকগুলো বানিয়ে দিয়ে যায়নি, কিছু বইতে হয়তো 3খানা রুল পাবে, কিছু বইতে 5খানা, কিন্তু আলটিমেটলি ওই জিনিসগুলোকেই ইলাবোরেট করে যেরকম অথাররা যেরকম লিখেছে, হ্যাঁ। আচ্ছা, এমনি রুল আমরা দেখি, প্রথমটায় আমরা কি বলছি, ইন অ্যাবসেন্স অফ লোন পেয়ার্স। প্রথমে তাহলে আমরা ধরে নিচ্ছি লোন পেয়ার নেই, সব বন্ড পেয়ার, রাইট। যদি সব বন্ড পেয়ার থাকে তাহলে আমরা কিছু রেগুলার জিওমেট্রিস পাবো, এবং এগুলা কিসের মতন, এই যে আমরা প্রথমেই যেটা ডিসকাস করলাম কোঅর্ডিনেশন নাম্বার কি হবে তার উপর, মানে এখানে যতগুলো বন্ড পেয়ার সেটাই তো আমার কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে এটাই আমার কোঅর্ডিনেশন নাম্বার, রাইট। সেম অ্যাজ কোঅর্ডিনেশন নাম্বার, যেগুলো যাতে আমার বন্ড পেয়ার, মানে বন্ড পেয়ার মানে সিগমা বন্ড পেয়ার, সিগমা বন্ড পেয়ার, রাইট, সিগমা বন্ড পেয়ার, এটাই আমার কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে তার সাথে আমি পাচ্ছি ওই যে লিনিয়ার, 3টা হলে ট্রাইগোনাল, 4টা হলে টেট্রাহেড্রাল হতে পারে, স্কোয়ার প্ল্যানার হতে পারে। এখানে বোধহয় লেখাটা নেই স্কোয়ার প্ল্যানারে, কারণ স্কোয়ার প্ল্যানারটা ভেরি অবভিয়াস, বন্ড অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে, হ্যাঁ, আলাদা করে লেখা নেই সেই জন্য। হ্যাঁ, পেন্টাগোনাল বাই পিরামিড, অক্টাহেড্রাল, পেন্টাগোনাল বাই পিরামিড, রাইট। তো এক্সাম্পল এক একটা করে ধরো দেওয়া আছে, নোটেশনটা আমরা কিভাবে লিখি সেটাও দেওয়া আছে, আর বন্ড অ্যাঙ্গেলগুলো। টেট্রাহেড্রালে তো আমরা জানি যেরকম এই যে 109 ডিগ্রিজ 28 মিনিটস, হ্যাঁ। এরকম ট্রাইগোনাল বাই পিরামিডে 2 রকমের বন্ড অ্যাঙ্গেল আছে, কারণ আমরা দেখব যে ট্রাইগোনাল প্লেনটা একরকম, ট্রায়াঙ্গেলের যেরকম থাকবে, যেটা সিমিলার টু ট্রাইগোনাল প্ল্যানার, আর একটা হলো আমার ওই অ্যাক্সিয়াল বন্ডের জন্য কীরকম হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, ওকে। তো এটা হলো আমার মেইন রুল, হ্যাঁ। সেটা আমরা অলরেডি ডিসকাস করলাম কোঅর্ডিনেশন নাম্বার যখন বললাম,
তাহলে এখানে আমার জাস্ট কোঅর্ডিনেশন নাম্বার ইজ নাথিং বাট একটা হলো আমার যতগুলো বন্ড পেয়ার আছে সেই অনুযায়ী আমার মাথায় রাখতে হবে। আর আচ্ছা, এটা ওই ছবিটাই এখানে দেওয়া আছে, এটা আর ডিসকাস করে লাভ নেই। নেক্সট হলো আমাদের যে লোন পেয়ার আছে, এটা মাথায় রাখতে হবে। লোন পেয়ার রিপেল দ্য অ্যাডজেসেন্ট ইলেকট্রন মোর স্ট্রংলি দেন ডু বন্ড পেয়ার্স। দ্য রিপালশন আর এক্সপেক্টেড টু ইনক্রিজ ইন দ্য অর্ডার। মানে বন্ড পেয়ার রিপালশন হলো সবচেয়ে কম, তারপরে বন্ড পেয়ার লোন পেয়ার, তারপরে লোন পেয়ার। কেন দেখা যাক, ধরো এ আর বি, এখানে একটা বন্ড পেয়ার আছে, তাহলে তারা তো এর মধ্যেই সীমাবদ্ধ, তাই না? এর মধ্যেই আছে ভলিউমটা। কেন? কারণ এটা তো তোমার অ্যাট্রাক্টেড বাই বোথ এ অ্যান্ড বি, সেই জন্য তাদের মধ্যেই আটকে আছে। ওরকম করে যদি ভাবি, 4 জায়গায় যেতে পারছে না। কিন্তু ধরো এর মধ্যে লোন পেয়ারও একটা আছে, এ তো ফ্রি টু মুভ, রাইট? এর অনেকটা জায়গা নিয়ে ঘোরাঘুরি করতে পারে, রাইট? তাহলে এর বেশি জায়গায় থাকতে পারে, রাইট? এরকম যদি এখন আমার দুখানা লোন পেয়ার থাকে, তাহলে এদের মধ্যে রিপালশনটা অনেক হাই হবে দেন বন্ড পেয়ার রিপালশন। কারণ এরা যদি আর একটা বন্ড থাকে, বি এর সাথে ধরো আর একটা এও লেগে আছে, রাইট? এরকমও যদি থাকে, এদের একটা ফিক্সড দূরত্বে থাকবেই, রাইট? এরা অতটা কাছে আসতে পারবে না। কিন্তু এখানে যদি লোন পেয়ার্স থাকে, এরা এখানে বেশি রিপাল করবে দেন বন্ড পেয়ার ইটসেলফ। সেই জন্য বন্ড পেয়ার রিপালশন হলো লোয়েস্ট, তারপরে বন্ড পেয়ারের সাথে লোন পেয়ার, আর ম্যাক্সিমাম কোনটা? লোন পেয়ার রিপালশন ইজ ম্যাক্সিমাম। ওকে, তাহলে এই যে দুটো জিনিস, মানে আমাদের এরকম জিওমেট্রি হবে কি কতগুলো ইলেকট্রন পেয়ার থাকলে, আর বন্ড পেয়ার লোন পেয়ারের কীরকম ডিফারেন্স হবে, তার বেস করে আমরা এক্সাম্পলগুলো দেখা শুরু করি। ফার্স্ট কেস, যদি বন্ড পেয়ারের সংখ্যা 2 থাকে, মানে কোঅর্ডিনেশন নাম্বার 2, রাইট? সিম্পলেস্ট কেস আমরা নেই, ধরো এক্সাম্পল বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি, 2s 2p, 1 স্টার রাখলাম না, কারণ কোর ইলেকট্রন নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেই। তা বেরিলিয়াম হলো এরকম ইন বেরিলিয়াম Cl2, কিন্তু একটা সিগমা বন্ড করতে তো আমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে, দুটাই যদি পেয়ার হয়ে বসে থাকে তাহলে তো হবে না। তাহলে এইটা হলো আমার গ্রাউন্ড স্টেট, রাইট? তাহলে আর একটা লিখতে পারি বেরিলিয়াম ইন BeCl2, কীরকম হয়ে যায়? 2s একটা প্রমোটেড হয়ে যায়, রাইট? একটা প্রমোটেড হয়ে যায়। আচ্ছা, হাইব্রিডাইজেশন, এগুলা হাইব্রিডাইজেশন নিয়ে আমি আর বলছি না, কারণ ওটা তোমাদের পড়ে আসার কথা, রাইট? আমি আর এখানে বলছি না এক্সট্রা। তাহলে একটা যে প্রমোটেড হলো, এখন এই 2s আর একটা p, এইটা দুটো একসাথে মিলে যে তারা কি হচ্ছে, তারা তৈরি করছে sp হাইব্রিডাইজড অরবিটাল, sp হাইব্রিড অরবিটাল, রাইট? sp হাইব্রিড অরবিটাল যেহেতু দুটো কোঅর্ডিনেশন পেয়ার, নিজেদের মধ্যে কত দূরত্বে থাকবে? ম্যাক্সিমাম পসিবল। সেই ম্যাক্সিমাম পসিবল কোনটা? একটা হলো তোমার এইদিকে, আর একটা পি অরবিটালের মতনই অনেকটা দেখতে হলো, রাইট? কিছু তফাৎ আছে, সেগুলো আমরা যদি অর্গানিক কেমিস্ট্রিতে যখন দেখব, যদি হাইব্রিডেশন চান্স পাই আমরা দেখব। ওকে, তাহলে এখানে একটা ইলেকট্রন হয়ে গেল, এখানে একটা ইলেকট্রন হয়ে গেল। এইবার তারা ক্লোরিনের আর একটা ইলেকট্রনের সাথে পেয়ার আপ করলো, করে এই BeCl2 তৈরি করলো। আর এফেক্টিভলি আমার কি দাঁড়ালো? তাহলে বন্ড অ্যাঙ্গেল হলো আমার 180 ডিগ্রি। এইভাবে আমার তৈরি হবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল নিই, যেখানে পাই বন্ড আছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বনের আমরা গ্রাউন্ড স্টেটের তো জানি, কার্বন গ্রাউন্ড স্টেটে হলো ওই সবই 2s আর 2p। তাহলে এখানে দেখো কি হচ্ছে, পাই বন্ড করতে হবে, সিগমা বন্ড করতে হবে, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার তো 2, তার মানে দুটা আমার সিগমা বন্ড আছে, দুটা সিগমা বন্ডের জন্য দুটা লাগবে, কিন্তু আমরা এখানে তো পাই বন্ড দরকার, রাইট? নাহলে অক্সিজেনের সাথে তো হবে না এইভাবে, তো অক্সিজেনের তো দুটা বন্ড করতে, সেই জন্য আমাদের কি হবে? এটাকেও আনপেয়ার করতে হবে। তাহলে
ইন CO2 কি দাঁড়াচ্ছে এখানে তাহলে এরকম। এবার অক্সিজেনের সাথে এখানে হলো আমার দুটো সিগমা বন্ড, এরাই আমার হাইব্রিডাইজড অরবিটাল। এই দুটো আনহাইব্রিডাইজড থাকলো, আনহাইব্রিডাইজড, তার মানে দুখানা আমার বন্ড হয়ে গেল সিগমা। তারপরে আনহাইব্রিডাইজড কারা, ধরো PX আর PY, এটা PZ হয়ে গেল, তাহলে PX আর PY এরকম করে পড়ে থাকলো। এরা আবার সিমিলারলি অক্সিজেনের PX আর PY এর সাথে সাইড ওয়াইজ ওভারল্যাপ করলো, হ্যাঁ, এর সাথে আর এর সাথে, তো দুটা আমার পাই বন্ড হয়ে গেল এখানে। এই দুটো পাই বন্ড হওয়াতে আমার আলটিমেটলি স্ট্রাকচারটা কীরকম দাঁড়ালো, এরকম। কিন্তু ওই যে বলা হয়েছে যে মাল্টিপল বন্ডস ডু নট এফেক্ট দ্য জিওমেট্রি, তাহলে মাল্টিপল বন্ড আমার কোনো এফেক্ট করবে না। কি করবে, সিগমা বন্ডগুলো যেরকম আছে তারা কিসে আছে, 180 ডিগ্রিতেই আছে। এটা হলো আমার কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার। ওকে, আরও এক্সাম্পল পাবে, আমি দুটাই ডিসকাস করলাম। নেক্সট চলে যাচ্ছি, বন্ড পেয়ার লোন পেয়ার যদি 3 যদি থাকে, ঠিক বেরিলিয়ামের পরেই কি আছে, বোরন, বোরন ট্রাইক্লোরাইড। বোরন ট্রাইক্লোরাইডটা তোমরা দেখতে পারো এরকম 3টা আছে, তাহলে বোরন ইন BCl3 কি হবে, এরকম হয়ে যাচ্ছে প্রমোশনের পরে। এইবার হচ্ছে 3খানা মিশে আছে sp2 হাইব্রিডাইজেশন, মানে আমার কোঅর্ডিনেশন নাম্বার 3, তাহলে কি হচ্ছে বোরন আর এইখানে 3খানা সিগমা বন্ড তৈরি হয়ে গেল, হ্যাঁ। তাহলে Cl, এখানে Cl আছে তাই Cl, X হলে X, হ্যাঁ। তাহলে এটা হলো আমার ট্রাইগোনাল বাইপিরামিড, হয়ে গেল আমার 120 ডিগ্রি, সরি নট ট্রাইগোনাল বাইপিরামিড, এটা হলো আমার ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার একই প্লেনে আছে। এইবার এরকম আরো এক্সাম্পল আছে, আমরা একটা দেখি। এবার লোন পেয়ার যদি আসে, একটা যদি লোন পেয়ার চলে আসে, যখন পেয়ার 2 এর মধ্যে আর লোন পেয়ার দিয়ে লাভ নেই, কারণ ওটা তো একই ব্যাপার। লোন পেয়ার মানে শুধু একটা বন্ড হয়ে আছে, রাইট। যেরকম তোমার HCl, এইটা হলো লোন পেয়ার যদি দাও, বন্ড পেয়ার এই যে এই কেসে যদি লোন পেয়ার দাও, তাহলে কি হবে, ধরো HCl, HF এরা যেরকম আছে। আচ্ছা, এইখানে যদি আমাদের একটা লোন পেয়ারও থাকে তাহলে কি হবে, লোন পেয়ার যদি থাকে, ধরো এইটা এক্সাম্পল সালফার। সালফার আমরা কি জানি, সালফার আবার ডিও আছে 1 2 3 4, তাহলে 3D 3S, 3P, আর এটা হলো 3S, এরকম আছে, রাইট। তাহলে সালফার ইন সালফার ডাইঅক্সাইড, দেখো এটাও কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 2, রাইট। সরি, কোঅর্ডিনেশন নাম্বার এখানে একটা অ্যাকচুয়ালি বলাটা উচিত না, কারণ এখানে এখন কোঅর্ডিনেশন নাম্বার আমরা দেখতে পারবো না ডাইরেক্টলি, কারণ এখানে একটা লোন পেয়ার আছে। এইখানে কোঅর্ডিনেশন নাম্বার 2, কিন্তু এখানে কোঅর্ডিনেশন নাম্বার সরি এখানে 3, রাইট, কিন্তু এখানে কিন্তু 2, একটা কিন্তু আমার লোন পেয়ার আছে। ও যতক্ষণ না আর একটার সাথে বন্ড করছে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলতে পারবো না যে 3 হয়ে গেল। এখানে কি হচ্ছে, এখানে আমার দুখানা সিগমা বন্ড তৈরি করতে হবে, তাহলে দুখানা সিগমা বন্ড তৈরি করতে হবে এবং দুখানা পাই বন্ড, সেই জন্য আমার আরও দুখানা ফ্রি ইলেকট্রন চাই। কি করতে হবে, তাহলে একে এখানে দিতে হবে, হ্যাঁ, ঠিক আছে। দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে দিলেই আমার দুখানা ইলেকট্রন পেয়ে যাচ্ছি, 1 2 3 4, তাহলে এখানে একটা চলে আসলো, এখানে 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 আর এখানে পেয়ারটা থেকে গেল, ঠিক আছে। আমার টোটাল 4খানা বন্ড, মানে দুখানা সিগমা বন্ড, দুখানা পাই বন্ড। এবার সিগমা বন্ড আর লোন পেয়ারটা একসাথে হয়ে গেল sp2 হাইব্রিডেশন হয়ে গেল। তাহলে কি হলো, সালফার, আর দুটো তো পাই বন্ড, এই দুটো তো আমার হয়ে গেল পাই বন্ড। তাহলে এখানে এখানে আর একটা আমার লোন পেয়ার, এখানে আমার বন্ড না দিয়ে এখানে আমি লোন পেয়ার দিয়ে দিলাম, লোন পেয়ার। আর এখানে হলো আমার
তাহলে অক্সিজেন অক্সিজেন পাই বন্ডগুলো দিয়ে দিলাম, ডবল বন্ড। ওকে, এমনি আমার এখানে কতটা অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল? এখানে হওয়ার কথা ছিল 120 ডিগ্রি, রাইট? কিন্তু এখানে এখন জিওমেট্রি চেঞ্জ, মানে আইডিয়াল থেকে বন্ড অ্যাঙ্গেল থেকে কমে যাচ্ছে। কেন কমবে? কারণ এখানে আমার এখন লোন পেয়ার আছে। এই লোন পেয়ার থাকার জন্য এমনি এখানেও যদি বন্ড থাকতো তাহলে একদম আইডিয়াল ওই 120 ডিগ্রি করেই হতো। এই লোন পেয়ার থাকার জন্য কি হচ্ছে, এটার তো অনেকটা ভলিউম বেশি, এদেরকে বেশি রিপেল করছে। রিপেল হওয়ার জন্য এরা একটু ক্লোজড হয়ে যাচ্ছে, সেই জন্য এই 120 না হয়ে 119 ডিগ্রি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, রাইট? আর এই শেপটাকে আমি কি বলবো? শেপটাকে বলবো বেন্ড। যদি জিজ্ঞেস করে হাইব্রিডাইজেশন কি, হাইব্রিডাইজেশন কিন্তু sp2, বেরিলিয়ামেও বোরনেও হাইব্রিডাইজেশন sp2, এখানেও হাইব্রিডাইজেশন sp2, কিন্তু শেপ ইজ চেঞ্জিং। শেপ কিন্তু এখানে ট্রাইগোনাল প্ল্যানার, এখানে কিন্তু বেন্ড। কেন বেন্ড হয়ে গেল, ট্রাইগোনাল প্ল্যানার হলো না? আমাদের এখানে তো বলা ছিল যে ট্রাইগোনাল প্ল্যানার হবে। এখানে কি বলা ছিল যে সবই যদি আমার ইন অ্যাবসেন্স অফ লোন পেয়ার, রাইট? সবই যদি বন্ড পেয়ার হয়, কিন্তু সবই তো আমার এখানে বন্ড পেয়ার না, রাইট? এখানে তো সব বন্ড পেয়ার না, একটা লোন পেয়ার চলে আসছে, রাইট? আমরা আগে এই যে এইটা যেরকম তোমার দুটোই বন্ড পেয়ার ছিল, কিন্তু এখানে আমার এখানে যেরকম sp হাইব্রিডাইজ ছিল, এখানে sp2 হাইব্রিডাইজেশন, তিনখানা ইলেকট্রন পেয়ার আছে, সেই জন্য হাইব্রিডাইজেশনটা sp2, কিন্তু তার মধ্যে বন্ড পেয়ার দুটো, একটা তো লোন পেয়ার, সেই জন্য তার শেপটা ট্রাইগোনাল প্ল্যানার থাকছে না। এটাকে আমরা বলছি বেন্ড, রাইট? কারণ এইটা থেকে আমরা আর জিওমেট্রির মধ্যে ধরছি না এই ইয়েটা, লোন পেয়ারটা। ওকে, এই জন্য একটা প্রশ্ন খুব আসে যে হোয়াই SO2 is bent but CO2 is linear। এই ধরনের প্রশ্নটা কিন্তু আমরা এখন উত্তর করতে পারবে এই যুক্তিগুলো দিয়ে। নেক্সট চলে যাচ্ছি, যখন বন্ড পেয়ার আর লোন পেয়ার মিলে 4, ওকে, বন্ড পেয়ার আর লোন পেয়ার সাম যখন 4 হবে। প্রথম এক্সাম্পলটা নেই, যেখানে সবই বন্ড পেয়ার তোমার হবে 4, ধরো CH4, মিথেন, খুব কমন এক্সাম্পল। আমি আর এটা গ্রাউন্ড স্টেট রাখছি না, একবারে যদি আমরা যখন সেটা যাই, হ্যাঁ, এটা ছিল কার্বন, রাইট? এক্সাইটেড স্টেটে কি হয়ে গেল? তাহলে 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন, ম্যাক্সিমাম পসিবল 4খানা বন্ড করতে পারবে, এই যে 4খানা বন্ড তৈরি হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমার শেপটা এখানে হয়ে গেল, এটাকে আমরা বলবো হাইব্রিডেশনটা sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন হলো ওরিয়েন্টেড ইন স্পেস 3 ডাইমেনশনে, তাহলে আমার স্ট্রাকচারটা হয়ে যাবে বন্ড অ্যাঙ্গেল হলো কত? 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, এটা হলো আমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে আমি এটার নাম বলবো টেট্রাহেড্রাল। তাহলে মিথেন ইজ টেট্রাহেড্রাল, রাইট? আর মিথেনে কার্বনের হাইব্রিডাইজেশন কি? sp3 হাইব্রিডাইজেশন আর শেপ হলো টেট্রাহেড্রাল। এই দুটো মাথায় রাখতে হবে, দুটা ডিফারেন্স আছে, একটা হাইব্রিডাইজেশন, একটা sp3। ঠিক কার্বনের পরে কে? নাইট্রোজেন। আমরা জানি নাইট্রোজেনের কম্পাউন্ড হলো অ্যামোনিয়া, একটা লোন পেয়ার আছে। কি করে থাকে? নাইট্রোজেনও একই রকম, এই যে, রাইট? এখানে 3খানা বন্ড করতে হবে, দেখো 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন আছেই, রাইট? এখানে 3খানা আনপেয়ার্ড ইলেকট্রন, 3খানা সিগমা বন্ড করলো আর একটা লোন পেয়ার। হাইব্রিডাইজেশনটা সেই একই,
একটা এস আর তিনটা পি মিলে sp3, রাইট। কিন্তু এখন স্ট্রাকচারটা কি হয়ে গেল, এইখানে একটা আমার লোন পেয়ার চলে আসলো, হাইড্রোজেনগুলো এখানে চলে গেল। এই যে বন্ড পেয়ারগুলো আছে এদের সাথে রিপালশনটা বেশি হলো লোন পেয়ারের, কারণ লোন পেয়ারটা নাইট্রোজেনের বেশি কাছে, রাইট। এই যে বন্ড পেয়ারগুলো এরা তো হাইড্রোজেনের অ্যাট্রাকশনেও আছে, সেই জন্য এরা নাইট্রোজেন থেকে একটু দূরে, কিন্তু এটা তো শুধু নাইট্রোজেনের ইনফ্লুয়েন্সেই আছে, তাহলে এ নাইট্রোজেনের বেশি কাছে, কাছে হওয়ার জন্য এই ইলেকট্রন পেয়ারগুলোকে বেশি ঠেলে দিচ্ছে। তাহলে যেন ছাতাটা বন্ধ করলে যেরকম হচ্ছে সেই রকম হচ্ছে। 109 ডিগ্রি থেকে, এই যে সব বন্ড অ্যাঙ্গেলই তো 109 ডিগ্রি 29 মিনিটস ছিল, এখান থেকে এখন হয়ে গেল আমার 107 ডিগ্রি, রাইট। 2 ডিগ্রির মতন কমে গেল ডিউ টু দিস বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন, কমে গেল। এবার নাইট্রোজেনের থেকে পরেরটায় চলে আসি, অক্সিজেন। এখানে আবার দুখানা লোন পেয়ার আছে, রাইট। এই যে দুখানা আনপেয়ার ইলেকট্রন আছে, দুখানা সিগমা বন্ড তৈরি করলো আর দুখানা লোন পেয়ার, হাইব্রিডাইজেশন সেই sp3, রাইট। কি তৈরি হলো, অক্সিজেন, হাইড্রোজেন, দুখানা লোন পেয়ার, অনেক ডিস্টেন্স নিয়ে আছে, নিজেদের মধ্যেও ঠেলাঠেলি করছে, আরও বেশি ঠেলে দিচ্ছে এদেরকে, এই বন্ড পেয়ারগুলোকে আরও বেশি চাপিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে কত, 104.5 ডিগ্রি, রাইট। অনেক কমে গেল, প্রায় তোমার এখান থেকে এখানে আসতে তোমার কত, এটা অ্যাকচুয়ালি 9.5-এর মতন, 109.5 থেকে 104.5, তাহলে 5 ডিগ্রি ডিক্রিজ হয়ে গেল ফ্রম কার্বন টু অক্সিজেন আসতে, মানে মিথেন থেকে অক্সিজেন ওয়াটারে এলাম যখন। কিন্তু এইখানে এই তিনটা কম্পাউন্ডের ক্ষেত্রেই সেন্ট্রাল অ্যাটম যে কারা আছে, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই তিনটার ক্ষেত্রেই কিন্তু এদের হাইব্রিডাইজেশন sp3, এটা মাথায় রাখতে হবে। হাইব্রিডাইজেশন কিন্তু তিনজনেরই sp3, কিন্তু শেপ ইজ ডিফারেন্ট, রাইট। একটা টেট্রাহেড্রাল মিথেনের, অ্যামোনিয়ার কি হলো, অ্যামোনিয়ারটাকে কি বলছি, আমার সরি শেপগুলো বলা হয়নি, অ্যামোনিয়ারটা আমরা বলছি হলো ট্রাইগোনাল পিরামিড, ট্রাইগোনাল পিরামিড, রাইট, পিরামিড, নট টেট্রাহেড্রাল, কারণ এটাও কিন্তু দেখতে অনেকটা ওরকমই লাগবে, কিন্তু চেপে দিয়েছে এই টেট্রাহেড্রনটাকেই, যেন কেউ চাপা দিয়ে দিয়েছে, রাইট। এটা তখন এরকম হয়ে গেল, এটা হলো আমার পিরামিডটা, ট্রাইগোনাল পিরামিড। আর এটাকে আবার সেই আমি বলছি বেন্ড, আর অনেকে আবার বলে ভি শেপড, ভি শেপড, যে কোনো দুটাই ঠিক, বেন্ড আর ভি শেপড, রাইট। তাহলে জিওমেট্রি চেঞ্জ হচ্ছে কিন্তু হাইব্রিডেশন রিমেইনিং সেম, বন্ড পেয়ার রোল পেয়ারের রেশিও যাই থাকুক না কেন। এবার আমরা আসি ওই যদি 5 হয়, যদি আমার বন্ড পেয়ার আর লোন পেয়ার সাম 5 হয়ে যায়, তাহলে প্রথমে একটা এক্সাম্পল নিই যেখানে সবগুলোই আমার বন্ড পেয়ার, pf5, এটাই মোস্ট কমন এক্সাম্পল, ফসফরাস পেন্টাক্লোরাইড কি PCl5, যে কোনোটা নিতে হবে। ফসফরাস সিমিলার টু নাইট্রোজেন, কিন্তু একটাই তফাৎ, এখানে আবার ডি আছে, 3D 3P 3S, রাইট। এরকম ফসফরাস আছে, কিন্তু ফসফরাস ঠিক এক্সাইটেড স্টেটে কি হয়ে যায়, এখানে ফসফরাস ইন PCl5 কি PF5, 5টা বন্ড করতে হবে, রাইট, 5টা সিগমা বন্ড, তাহলে 5টা আমার অন্তত আনপেয়ার্ড ইলেকট্রন চাই, এখানে 3খানা আছে, একটাকে যদি আমি আনপেয়ার করে দিই তাহলেই আমার হয়ে গেল, আমি 5টা পেয়ে গেলাম। তাহলে 5টা একসাথে যদি আমি মিশিয়ে দিই তাহলে কি হবে, sp3d হাইব্রিডাইজেশন হয়ে গেল। এই sp3 হাইব্রিডাইজেশনটা কি হচ্ছে, আমাদের কীরকম শেপ দেবে, আমরা জানি ট্রাইগোনাল বাই পিরামিড, তাহলে ট্রাইগোনাল বাই পিরামিড, এটা হলো আমার ট্রায়াঙ্গুলার প্লেনটা গেল, আর উপরের পিরামিডগুলো আমার,
হলো আমার ট্রায়াগোনাল, আর এটা হলো আমার পিরামিডটা। বন্ড অ্যাঙ্গেল কি, এইটা হলো আমার 100 অ্যান্ড ট্রায়াগোনাল যেটা আছে সেটা হলো 120 ডিগ্রি, আর এগুলো হলো আমার 90 ডিগ্রি। এটা হলো 90, তিনখানা 90 ডিগ্রি এক উপর দিয়ে, আর এখানে তিনখানা 120 ডিগ্রি। ওকে, এটা হলো আমার আইডিয়াল স্ট্রাকচার যদি 5খানাই বন্ড পেয়ার থাকে। কিন্তু যদি সেটা না থাকে, ফসফরাসের পরে আমার সালফার, SF4 এর এক্সাম্পলটা দেখি। SF4 হলে কি হয়ে যাচ্ছে, আমি আর উপরেরটা আঁকছি না, সরি মনে এসে গেছিল, 5। তাহলে এখানে দেখো, এখানে একটা ইলেকট্রন বেশি। আচ্ছা, আমরা একবার এঁকেই নিই। এরকম ছিল আমার সালফারের। SF4 এ কি হলো, আমার এটা একটা এখানে চলে এলো, রাইট? এখানে চলে আসলে কি হলো, সরি এখানে আনপেয়ার থাকছে, আনপেয়ার, তাহলে 4খানা আনপেয়ার হলো, এই 4খানা বন্ড তৈরি হলো, আর একটা আমার লোন পেয়ার থেকে গেল। এই হাইব্রিডেশনটা একই থাকলো sp3d, রাইট, কিন্তু একটা লোন পেয়ার থাকলো। তাহলে এইবার আমার মজা হলো যে লোন পেয়ারটা আমি কোথায় রাখবো। লোন পেয়ারটা কি আমি অ্যাক্সিয়ালে রাখবো, না লোন পেয়ারটা আমি ইকুয়েটরিয়াল প্লেনে রাখবো? তাহলে একটাও আমি করতে পারি এরকম, এই একটা আমি লিখতে পারি, অথবা এরকম আমি একটা লিখতে পারি। কোনটা হবে? দেখো, এই রিপালশনের থিওরিটা দিয়ে আমরা এটা বুঝতে পারবো। রিপালশনের থিওরিটা কি বলছে, যে মিনিমাম রিপালশনটাকে তো আমার মিনিমাইজ করতে হবে, যত বেশি রিপালশন হবে সেটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব। এইখানে দেখো, যদি আমি অ্যাক্সিয়ালে রাখি, এখানে 3খানা রিপালশন হচ্ছে যারা 90 ডিগ্রিতে আছে। লোন পেয়ারটার সাথে 3খানা বন্ড পেয়ারের রিপালশন হচ্ছে যারা 90 ডিগ্রিতে আছে, রাইট? আর এইখানে দেখো 2খানা 90 ডিগ্রিতে আছে, আর 2খানা অনেকটা দূরে আছে, 120 ডিগ্রিতে আছে। এখানে যেহেতু শুধু 2খানা আছে 90 ডিগ্রিতে, আর 2খানা একটু দূরে আছে, কি করবে, এটাকেই প্রেফার করবে, রাইট, রাদার দেন এই যে রিপালশনটা। 3টা বন্ড পেয়ারের যে 3টা 90 ডিগ্রিতে যে বন্ড পেয়ারের সাথে রিপালশন, এটাকে অ্যাভয়েড করে এটাকেই ফেভার করবে। সেই জন্য স্ট্রাকচারটা কিন্তু SF4 এর এরকম হবে। স্ট্রাকচারটার নামটা কি দেবো তাহলে? এই দেখো, এটা তো ট্রাইগোনাল বাই পিরামিডাল, আমি বললাম ট্রাইগোনাল বাই পিরামিডাল, রাইট, হলো। কিন্তু এখান থেকে তো এখন একটা লোন পেয়ার আছে, তাহলে এইটার চেহারাটা কীরকম হবে? এরকম না? এটাকে যদি তুমি একটু ঘুরিয়ে দেখো, এরকম, রাইট। এটাকেই বলে সি স স্ট্রাকচার। ওই যে পার্কে থাকে, রাইট, আমরা যেটাকে বলে ঢেকি, একজন এখানে বসে, একজন এখানে বসে, একজন একবার এটা নামে, একবার উপরে উঠে যায়, এই যে সি স। এই জন্যই SF4 হ্যাজ সি স স্ট্রাকচার। এটার নামটা হলো সি স স্ট্রাকচার। ওকে, এইখানে আমরা আরো দুটো এক্সাম্পল দেখি। সরি, ওকে, আরো দুটো এক্সাম্পল, সেটা হলো আমাদের ওই টারি। তাহলে সালফারের পরে আমি যদি ক্লোরিনটাকে ধরি, ClF3, ক্লোরিনের কি আছে? ক্লোরিনের গ্রাউন্ড স্টেট কনফিগারেশন এরকম, এই সরি এটা হবে, রাইট। তাহলে একদম হ্যালোজেনের মতন, শুধু এই যে আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন, 3Dটা ফাঁকাই আছে, 3Dটা ফাঁকা আছে,
এবার ক্লোরিন ইন ClF3 কি হয়ে যায় দেখো, তিনখানা আমার করতে হবে আনপেয়ার্ড ইলেকট্রন, রাইট? তাহলেই আমার হয়ে যাবে। এখান থেকে যদি আমি একটাকে এখানে দিয়ে দিই তাহলেই আমার তিনখানা আনপেয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই লোন পেয়ার থাকলো, এই লোন পেয়ার থাকলো, সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন। আবার সেই হাইব্রিডেশন sp3, রাইট? sp3d, রাইট? কিন্তু এখানে দুখানা আমার লোন পেয়ার আছে, এই দুটোতে আমার লোন পেয়ার, আর এরা হলো আমার বন্ড পেয়ার। তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে? ক্লোরিন, এখানেও আমার পসিবিলিটি এখানে দেবো না এখানে দেবো। দেখো এইখানে যদি আমি দিয়ে দিই লোন পেয়ারটাকে, যদি আমি নেক্সট লোন পেয়ার, প্রথম লোন পেয়ারটা তো এখানে ছিলই, হ্যাঁ এখানে তো আমার লোন পেয়ার ছিলই। এইবার আর একটা পসিবিলিটি, নেক্সট লোন পেয়ারটাকে কোথায় দেবো? তাহলে অবভিয়াসলি বন্ড পেয়ার রোল রিপালশনই যদি 90 ডিগ্রিতে বেশি হয়, বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন, তাহলে লোন পেয়ার রিপালশন 90 ডিগ্রিতে তো বেশি হবেই। কাজেই লোন পেয়ারটাকে আমি এখানেই রেখে দেবো। হ্যাঁ, লোন পেয়ারগুলো সব অ্যাক্সিয়াল পজিশনেই রাখবো। আমি আবার ভুল বললাম একটু, লোন পেয়ারগুলোকে আমি ইকুয়েটরিয়াল পজিশনে রাখবো, ইকুয়েটরিয়াল প্লেনটায় রাখবো, হ্যাঁ, আর এগুলোকে এখানে রাখবো। এফেক্টিভলি আমার তাহলে স্ট্রাকচারটা কীরকম হলো? টি শেপ। এটাকেই বলছি আমি টি শেপ। এই যে ধরো একটা টি, এই যে টি লিখেছি না, টি, দিস ইজ আওয়ার টি শেপড শেপড। আর একটা এক্সাম্পল আছে এটার, সেই একই হাইব্রিডাইজেশন। এটা আমি তোমাদের হোমওয়ার্কের মতন দিলাম। I3-, এটার ক্ষেত্রে কি হয়, এটার হাইব্রিডাইজেশনটা তোমরা লিখে দেখবে। I3-, এটা হলো তিনখানাই লোন পেয়ার, তিনখানা লোন পেয়ার আমার ইকুয়েটরিয়াল প্লেনে আছে, আর এখানে আমার বন্ড পেয়ারগুলো আছে। ওভারঅল একটা মাইনাস চার্জ আছে, ঠিক আছে? I3, এটা লিনিয়ার হয়ে গেল। এখানেও কিন্তু সেই হাইব্রিডেশন sp3d। ওকে, এবার আসি আমাদের যদি 6 থাকে, 6 থাকলে কি কি হবে? sf6, এটা আমার সালফার ইন SF6 কি হয়ে যাবে? আমার 6খানাই লাগবে, রাইট? 6টাই তো ইলেকট্রন আছে, তাহলে সবগুলোকে আনপেয়ার করে দিতাম। 1 2 3 4 5 6, সবগুলোতে আমার কাটা যেটা ক্রস যেটা দিচ্ছি সেটা হলো ফ্লোরিনের ইলেকট্রন, এসে বন্ড করলো, 6টাই আমার সিগমা বন্ড, রাইট? 6টা সিগমা বন্ড, তাহলে হাইব্রিডেশন হলো sp3d2, sp3d2 হাইব্রিডাইজেশন। এবং শেপ কি হবে? আমার রেগুলার অক্টাহেড্রাল, ওকে, এটা আমার হয়ে যাচ্ছে। এটা আমার হলো অক্টাহেড্রাল হয়ে গেল, রেগুলার অক্টাহেড্রাল। বন্ড অ্যাঙ্গেল সবগুলোই আমার 90 ডিগ্রি, কোনো ভেরিয়েশন নেই, সব একই ইকুয়াল বন্ড লেন্থ, কারণ দিস ইজ এ রেগুলার অক্টাহেড্রাল, রেগুলার অক্টাহেড্রাল স্ট্রাকচার। এইবার সালফারের পরে আমরা জানি যে পরের গ্রুপে আর কি, হ্যাঁ, ক্লোরিন যে আগেরটা এক্সাম্পলটা দেখলাম, এখানে আমরা ব্রোমিনেরটা জানি, কারণ এখানে আমার দরকার। এই এক্সাম্পলটা আছে BrF5, এই BrF5 ClF3 এগুলাকে কি বলে? এগুলো হলো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, রাইট? আর I3- যেটা দেখলাম সেটা হলো পলিহ্যালাইড আয়নস, BrF5। তাহলে ব্রোমিনেরও তাই, এখানে আগে প্রথমে ফাঁকাই ছিল, পেয়ার্ড সিঙ্গেল সব ফাঁকা আছে, আমার 5খানা করতে হবে।
তাহলে এখানে একটা যদি দেই আর এখানে একটা দেই তাহলেই আমার 5খানা হয়ে যাবে, 3টা 2টা 5টা, রাইট? সেই একই হ্যাবিটেশন sp3d2, হ্যাঁ, তাহলে এর মানে এটা হলো ব্রোমিন ইন BrF5। এবার একটা আমার লোন পেয়ার আছে, তাহলে অক্টাহেড্রাল তো হলোই, রাইট? এইবার দেখো ট্রাইগোনাল বাইপিরামিডে যেরকম একটা আমার চয়েস ছিল যে কোথায় বসাবো লোন পেয়ারটা, অ্যাক্সিয়াল না ইকুয়েটোরিয়াল। এই অক্টাহেড্রালের ক্ষেত্রে কিন্তু কোনো চয়েস নেই, দেয়ার ইজ নাথিং কল্ড অক্টাহেড্রাল অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল। আমি ছবিটা এইভাবে এঁকেছি বলি, যদি স্ক্রিনটাকে ঘুরিয়ে দেখো তাহলে এইটাই আমার অ্যাক্সিয়াল, এইটা আমার তো সেই প্লেনটা, আবার ঘুরিয়ে দাও একই রকম হয়ে যাবে, মানে ছটাই কিন্তু ইকুইভ্যালেন্ট পজিশন, কাজেই আমার এখানে কোনো চয়েস নেই। চয়েস যদি না থাকে তাহলে কি হচ্ছে, আমার যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই হলো, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এখানে আমার লোন পেয়ার, রাইট? এবার তাহলে শেপটা আমার কি হচ্ছে, অ্যাকচুয়াল শেপ, রিয়েল শেপটা, এটাকে বলছি আমি স্কোয়ার পিরামিড, পিরামিডাল কি পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল, কারণ একটা স্কোয়ার বেস আছে আর পিরামিডের মতো। তাহলে এটা হয় BrF5 হলো স্কোয়ার পিরামিডাল, কিন্তু বোথ ইন SF6 আর BrF5 এ BR এর হাইব্রিডেশন কিন্তু sp3d2। ওকে, এটার আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা এটাও হয়ে যাবে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, মানে 6 ইলেকট্রন পেয়ারের এক্সাম্পল। সেটা হলো আমাদের XeF4। দেখো এটা কিন্তু নোবেল গ্যাস কম্পাউন্ড, নোবেল গ্যাসে আমরা তো জানি সব পেয়ার্ড আপ, অল পেয়ার্ড আপ, কিন্তু ডিটা ফাঁকা আছে। কিন্তু আমার এখানে 4খানা করতে হবে, 4খানা করতে গেলে আমার কি করতে হবে, এইখানে যদি একটা দুটাকে যদি দিয়ে দিই তাহলেই তো 4খানা আমার ফ্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে আমার হয়ে যাচ্ছে এরকম Xc in XeF4 ফ্লোরিনের ইলেকট্রনগুলো এখানে এলো, 4খানা তাহলে সিগমা বন্ড করলো আর দুটা লোন পেয়ার থাকলো, তাহলে sp3d2, এগুলো হলো আমার সিগমা বন্ড, এই যে 4খানা আমার সিগমা বন্ড আর দুটা লোন পেয়ার, রাইট? এইবার আমার চয়েস দিতে হবে, রাইট? এখন কিন্তু 2খানা ইলেকট্রন পেয়ার আছে, বেসিক স্ট্রাকচার তো আমার অক্টাহেড্রালই হবে। এবার আমি লোন পেয়ারগুলো কোথায় বসাবো, যাদের মধ্যে তাদের মিনিমাম রিপালশন হয়। মিনিমাম রিপালশন কোথায় হবে, যদি দুটা ফার অ্যাপার্ট থাকে, মানে 180 ডিগ্রি অ্যাওয়েতে থাকে, আর ফ্লোরিনগুলো এখানে। কি হলো তাহলে আলটিমেটলি আমার স্ট্রাকচারটা, এটা হয়ে গেল আমার স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। XeF4 ইজ স্কোয়ার প্ল্যানার, কিন্তু হাইব্রিডেশন অফ Xe sp3d2। ওকে, তাহলে এখানে আমার মেইনগুলোর আমার রিলেশনগুলো গেল, রাইট? আর একটা এক্সাম্পল তো আমরা অলরেডি ডিসকাস করেছি 7-এর জন্য, যেহেতু ওগুলোর এক্সাম্পল কম আমরা এখানে ডিসকাশনে যাব না। 7 লোন পেয়ার বন্ড পেয়ার থাকলে IF7 দেখবে সবগুলোকে যদি আনপেয়ার করে দাও, এমনি আয়োডিনের তো 7টা ইলেকট্রন আউটার মোস্ট শেলে, সবগুলোই আনপেয়ার্ড হয়ে গেলে আমরা IF7 পেয়ে যাব, sp3d3 হাইব্রিডাইজেশন হয়ে যাবে, sp3d3 হাইব্রিডেশন। এবং এই স্ট্রাকচারটাকে কি বলে, পেন্টাগোনাল বাইপিরামিড, কিন্তু অ্যাকচুয়ালি এটার পারফেক্ট পেন্টাগোনাল বাইপিরামিড থাকে না। যাই হোক, আমাদের মেইন ডিসকাশনটা মোটামুটি শেষ হলো। আমরা এবার কয়েকটা দেখে নিই, যে কিছু আরও এক্সট্রা পয়েন্টস, রাইট? যেরকম আমরা এখানে মাল্টিপল বন্ডগুলোকে দেখি, যারা যদি মাল্টিপল বন্ডস থাকে তাহলে কি হবে, ধরো এইরকম একটা এক্সাম্পল আছে SOF4 কোঅর্ডিনেশন নাম্বার দেখো, কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 5, রাইট? এবার দেখি কোঅর্ডিনেশন নাম্বার 5 হলে কি হয়। সালফার তো এরকম ছিলই, ডিটা কম ছিল, ফাঁকা ছিল, রাইট?
এবার SOF4 এ 5খানা আমার আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে, মাথায় রাখতে হবে 5খানা যেন আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তা 5খানা কি করে করব? এখানে করলে কটা হলো? 4টা, তাহলে এটাকেও আনতে হবে। দেখো তাহলে কি হয়ে গেল, সালফার ইন SOF4 কিরকম হয়ে গেল দেখতে। 1 2 3 4 5, 2 3 4 5 6, 6টা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল। কিন্তু বন্ড তো এখানে 5টা অ্যাটমের সাথে, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি বন্ড করবে 5টা অ্যাটমের সাথে সিগমা বন্ড, একটার সাথে করবে আমার পাই বন্ড, তাহলে একটার সাথে হয়ে যাচ্ছে আমার পাই বন্ড, আর এগুলো হয়ে যাচ্ছে আমার সিগমা বন্ড, তাহলে sp3d কি হয়ে যাবে শেপটা? সালফার পেন্টাগোনাল বাইপিরামিড, রাইট। এইবার আমার হবে অক্সিজেনটাকে কোথায় বসাবো? এইখানে বলছে কি অক্সিজেনটা কি হবে, অক্সিজেনের সাথেই তো পাই বন্ড হবে, তো অক্সিজেনটা সেখানেই বসবে যেখানে লোন পেয়ার বসার কথা ছিল। মানে ডবল বন্ডটার থেকে ডবল বন্ডগুলো কি মাল্টিপল বন্ডগুলো কীরকম বিহেভিয়ার করবে সিমিলার টু লোন পেয়ার। কেন? কারণ আমরা জানি যে কোনো জিনিসে যদি ডবল বন্ড থাকে এটার ইলেকট্রন ক্লাউডটা মোর লুজ, তাহলে সিমিলার টু লোন পেয়ার। কাজেই আমার অক্সিজেনটাও কিন্তু ইকুয়েটোরিয়াল প্লেনেই বসবে, আর এগুলা হয়ে যাবে আমার ফ্লোরিন। তাহলে স্ট্রাকচারটা আমার sp3d, তার মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারই থাকবে। ছবিটা যদি আঁকতে বলে তখন কিন্তু এভাবে আঁকতে হবে, অক্সিজেন এখানে দিয়ে দিলে ভুল হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, অক্সিজেনও আমার ইকুয়েটোরিয়াল প্লেনেই থাকবে, কারণ এর সাথে যে মাল্টিপল বন্ড রিপালশন ইজ ম্যাক্সিমাম, মাল্টিপল বন্ড সিঙ্গেল বন্ড তারপরে, সিঙ্গেল বন্ড তার উপরে, এখানে থাকলে আমি ম্যাক্সিমাম রিপালশনটাকে মিনিমাইজ করতে পারছি। সেই জন্য এটা একটা ডিসকাশন পয়েন্ট হলো। আর একটা পয়েন্ট হলো আমার এই যে যদি এরকম ইলেকট্রন পেয়ার থাকে, আমরা অলরেডি দেখলাম এসের ক্ষেত্রে যে পেন্টাগোনাল বাইপিরামিডের ক্ষেত্রে যে PCl5 কি PF5, হ্যাঁ, SF4, এদের ক্ষেত্রে যে অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল থাকে, দুটোর ক্ষেত্রে কিন্তু বন্ড লেন্থ তফাৎ হয়। অ্যাক্সিয়াল বন্ডগুলো একটু বড় হয় রাদার দেন ইকুয়েটোরিয়াল বন্ডস, রাইট। এটার কারণ হলো আমার এস ক্যারেক্টার বেশি থাকে আমার কোথায়, আমার ইকুয়েটোরিয়াল বন্ডে দেন ইন অ্যাক্সিয়াল বন্ডস। এই কনসিকুয়েন্সটা আমরা আরেকবার ডিসকাস করবো একটু পরেই, এর পরেরটাতেই, পরের স্লাইডেই। আগে আমরা একটু ডেটাগুলো দেখে নিই। তাহলে এই যে PCl5, এখানে দেখো অ্যাক্সিয়াল বন্ড এর অল্প হলেও বড় দেন ইকুয়েটোরিয়াল বন্ড এগুলোর থেকে, রাইট। তার মানে এগুলো একটু লম্বা। সিমিলারলি এখানেও তাই, আর এই তিনটার ক্ষেত্রেও তাই। টি শেপ, এটাও টি শেপ ছিল, কিন্তু এখানে কিন্তু অ্যাক্সিয়াল দুটা বড় ছিল দেন দ্য ইকুয়েটোরিয়াল বন্ড। এটা হওয়ার কারণ হলো এই যে হাইব্রিডেশনটা sp3d, এটা অ্যাকচুয়ালি এটা পিওর না, রাইট। এটাকে আমরা এইভাবে দেখতে পারি, রাইট, কম্বিনেশন অফ sp2 প্লাস pd, মানে pz আর dz², এই দুটো মিলে একটা অরবিটাল হলো যেটা আমার অ্যাক্সিয়াল বন্ডে, আর sp2 তো আমরা জানি প্ল্যানার হয়, রাইট। এটা হলো সেই প্ল্যানারটা। তো sp2-তে যেহেতু এস ক্যারেক্টার আছে, সেই জন্য তার ইলেকট্রনকে পুল করার ক্ষমতা বেশি হবে এবং সে কাছে থাকবে, শর্টার বন্ড হবে, রাইট। আর এর ক্ষেত্রে সেটা হবে না। এটার আরেকটা এক্সপ্লেনেশন মানে কি, এটা কি আমার বেন্স রুল বলেছে। বেন্স রুলে হলো এটা দেখো, যদি এই যে PF5 কি PCl5-এ তো একই রকমের ইয়ে আছে না, 5টাই ক্লোরিন, রাইট। যদি মিশিয়ে থাকতো, ধরো এক্সাম্পল যদি নেই আমি PF2Cl3, তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে, রাইট। ক্লোরিনগুলো কোথায় বসবে আর ফ্লোরিনগুলো কোথায় বসবে, তাহলে স্ট্রাকচারটা সেই ট্রাইগোনাল বাইপিরামিডই থাকবে, কিন্তু যদি ছবিটা আঁকতে দেয় তোমাকে, তাহলে ফ্লোরিনগুলোকে কোথায় আঁকবে, উপরে আঁকবে না তোমার ট্রাইগোনাল প্ল্যানে আঁকবে, রাইট। তখন এই বেন্স রুলটা আমার কাজে দেয়।
বেনস রুলের বেসিসটা কি, যে মোর ইলেকট্রোনেগেটিভ সাবস্টিটিউয়েন্ট প্রেফার্স হাইব্রিড অরবিটালস হ্যাভিং লেস এস ক্যারেক্টার অ্যান্ড মোর ইলেকট্রোপজিটিভ হলো প্রেফার করতে করে যেটায় মোর এস ক্যারেক্টার আছে। তাহলে আমার কি ছিল, এই যে এটা ছিল, এগুলো তো আমার কি আমরা দেখলাম পি জেড আর ডি জেড স্কোয়ার মিলে এটা হয়েছে। আর এগুলো হলে আমার আছে, এগুলো হলো আমার এস পি টু, তাহলে এস ক্যারেক্টার এখানে আছে। অ্যাক্সিয়ালগুলোতে তো এক্স ক্যারেক্টার নাই, অ্যাক্সিয়ালে যদি এস ক্যারেক্টার নাই থাকে তাহলে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভকে মোর ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন, তাহলে ফ্লোরিন কাকে প্রেফার করবে, লেস এস ক্যারেক্টার, তাহলে ফ্লোরিন চলে যাবে আমার উপরে, এখানে উপরে আর নিচে, আর এখানে চলে আসবে আমার ক্লোরিনগুলো, রাইট, ইলেকট্রোপজিটিভ মানে অথবা লেস ইলেকট্রোনেগেটিভ তাদের মধ্যে যারা আছে এস ক্যারেক্টার। কারণ এস ক্যারেক্টার থাকা যত বাড়বে আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটিও বাড়ে, আমরা জানি না ইলেকট্রোনেগেটিভ চেঞ্জেস উইথ হাইব্রিডাইজেশন অলসো। তাহলে ইলেকট্রন সেই জন্য মোর ইলেকট্রোনেগেটিভটা ওখানে যেতে চাইবে না, ও যেতে চাইবে যেখানে লেস এস ক্যারেক্টার আছে, ঠিক আছে। সো দিস ইজ বেনস রুল। ওকে, তাহলে বেনস রুল দিয়ে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারি যে কোথায় স্ট্রাকচার হবে। নাও লাস্টে একটু বলতে হয় যে এটা ড্রব্যাকস অথবা এই ভিএসিপিআর থিওরির ড্রব্যাকস কী আছে, রাইট, অথবা লিমিটেশনস কী আছে। সেই লিমিটেশনই বলি আমি, ড্রব্যাক না বলে লিমিটেশনই বলা ভালো। প্রথম কথা, এগুলো ট্রানজিশন মেটালের ক্ষেত্রে তো হয়ই না। দ্বিতীয় কথা, তোমাকে যদি আমি এই এক্সাম্পলটা দেই, রাইট, এটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারে না ভিএসিপিআর থিওরি। কি হবে তাহলে ভিএসিপিআর থিওরি অনুযায়ী? ভিএসিপিআর থিওরি অনুযায়ী আমার এখানে 6টা ইলেকট্রন তো ছিলই, 8টা ইলেকট্রন, তাই না? এক্সিতে 8টা ইলেকট্রন, তো এক্সিতে তো এরকম ছিল সব পেয়ার্ড আপ, তাহলে এক্সি ইন এক্সি এফ সিক্স কী হবে? আমার তো 6টা বন্ড করতে গেলে আমার এই 3টা পেয়ারকে খুলে দিলেই হবে, তাহলে কি হয়ে যাচ্ছে, আর এখানে লোন পেয়ার থাকলো, তাহলে এটা হয়ে গেল আমার লোন পেয়ার, আর এগুলো হলো বন্ড হয়ে গেল, সব মিলে কি হলো sp3d3 sp3d3। তাহলে আমার হওয়া উচিত ছিল পেন্টাগোনাল লাগলো তো না, এটা আমার হেক্সাগোনাল হয়ে গেল, সরি, পেন্টাগোনাল বাইপিরামিড এরকম হওয়ার কথা ছিল, XC, but this is not the structure. এটা স্ট্রাকচার এক্সপেরিমেন্টালি ফাউন্ড, রাইট, কীরকম আমার অক্টাহেড্রাল, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। XC এখানে আছে, ফ্লোরিনগুলো সব 6টা অক্টাহেড্রাল পজিশনে আছে, আর এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা অদ্ভুতভাবে কোনোভাবে দেখা যায় কখনো এই ফেজ দিয়ে বেরিয়ে আছে, কখনো এস দিয়ে বেরিয়ে আছে, রাইট। এইটা দিস ক্যানট বি এক্সপ্লেইনড বাই our VSEPR theory. So this is one of the limitation of VSEPR theory, right? এটা আমরা একটা এক্সপ্লেন করে দিলাম, এবং হঠাৎ করে প্রশ্ন যদি আসে যে XCF6 এর স্ট্রাকচার কি, তখন কিন্তু এটা লিখতে যাবে না, তখন কিন্তু বলবে অক্টাহেড্রাল স্ট্রাকচার, রাইট, উইথ লোন পেয়ার পয়েন্টিং আউট আইদার ফ্রম দ্য ফেস অর ফ্রম দ্য এজ অফ দ্য অক্টাহেড্রাল। ওকে, তো মোটামুটি আমাদের ভিএসিপিআর থিওরির এবং এই মলিকুলার জিওমেট্রিক ডিসকাশনটা এখানে শেষ হলো, এবং তার সাথে এই 5th মডিউল যেটা পিরিয়ডিক প্রপার্টিজ, এটাও এখানেই শেষ হলো। তা আজকের পড়ার থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো।